ফ্যাসিবাদী শক্তির স্বার্থে কাজ না করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধন। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে সংক্রমণ বাড়ছে অন্য ভাইরাসে, ঢাকার বাইরে রোগী বেশি। গাজীপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত 5জনকে হত্যা অভিযুক্ত ফোরকান এখনো অধরা। শপথ নিয়েই থালাপতির চমক, গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ, বললেন রাজপরিবার নয় সাধারণ পরিবারের তিনি। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজ স্বার্থে ব্যবহার করতে না পারে, সে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। ঢাকায় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, গত নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। খান আলামিনের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেজন্য নতুন শপথে অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশ মানবিক আচরণ করবে, এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে পুলিশ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিশ্বাস অর্জন। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। হামের ভাইরাস থেকে মুক্ত হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অন্য ভাইরাসের সংক্রমণ হচ্ছে রোগীরা। এতে জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকদিনের তুলনায় হামে মৃত্যুহার কমে আসলেও এর প্রভাবে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। মৃত্যুহার কমলেও বেড়েছে ঢাকার বাইরের রোগী। তামজিদ সুমনের রিপোর্ট। এই আধুনিক যুগেও হাম রোগ যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে বাংলাদেশে। সময় মতো টিকা প্রদান না করার মাশুল দিচ্ছে হাজার হাজার ছোট্ট সোনামণি। প্রতিদিনই নতুন নতুন রোগী যুক্ত হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঢাকার ভিতরে আক্রান্তের সংখ্যা কমে আসলেও কমেনি প্রত্যন্ত অঞ্চলগুলোর আক্রান্তের সংখ্যা। একই সাথে আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন।
কেননা ওই যে বললাম ঢাকার বাইরের রোগীগুলো তো টিকা শুরু হয়েছে 20 তারিখ থেকে, অর্থাৎ ওই ঢাকার বাইরের রোগীগুলোর মধ্যে কমে আসতে আরও যদি হিসাব করেন তাহলে এই মাসের শেষের দিকে হয়তো কমবে। চিকিৎসকরা বলছেন হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের এই চিকিৎসক জানান, এখন মারা যাচ্ছেন যারা, তারা টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই কিংবা ওই সময়ে আক্রান্ত হয়েছেন। একটা রোগী যখন হামে আক্রান্ত হয় তখন হামে আক্রান্ত হওয়ার পরপরই অথবা হামে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়ার পরের 2 থেকে 3 মাস বা আরও বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু খুবই দুর্বল থাকে, ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এবং এই জন্য এইসব রোগীদেরকে আমরা বলি, হামে আক্রান্ত রোগী হওয়ার পর থেকেই আমরা বলি যে হাম আক্রান্ত হয়ে গেলে রোগীকে অথবা হাম থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও রোগীকে স্পেশালভাবে সাবধানে রাখবেন, অন্যদের থেকে আলাদা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে এবং তাদেরকে যে হামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবেন, পুষ্টিকর খাবার দেবেন, বুকের দুধ খাওয়ার 2 বছরের মধ্যে হলে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশু রোগীদের আলাদা রেখে বিশেষভাবে যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশবাসীর কাজে লাগবে না এমন প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন কথা জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের কাছে অর্থনীতির সুবিধা পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর নিজস্ব কার্যালয়ে এক সেমিনারে তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সহযোগিতা প্রকল্প সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়াবে বলেও আশা আমির খসরু মাহমুদ চৌধুরীর। আরও 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে PKSF। এরই মধ্যে 2,05,000 তরুণকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানানো হয় সেমিনারে। প্রজেক্টের পর প্রজেক্ট, এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে 3 ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বাগচালা গ্রামে কুরবানি ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়েছে। এ কারণেই এলাকাবাসী প্রতিদিন সম্মিলিতভাবে গ্রামে পাহারার ব্যবস্থা করে। গতরাতে বাগচালা গ্রামে কয়েকজন মিলে গরু চুরি করতে যায়। এ সময় এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে ধরে ফেলে এবং গণধোলায় দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে গরু চোরদের ব্যবহৃত পিকআপ আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গাজীপুরে একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় মামলা হলেও অভিযুক্ত ফোরকান এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা। এদিকে হত্যাকাণ্ডের শিকার 5 জনকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোর 6টায় একে একে 5টি মরদেহ পৌঁছায় গোপালগঞ্জের পাইককান্দির উত্তরপাড়া এলাকায়। মরদেহ বাড়ির আঙিনায় আসতেই কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। স্বজনরা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান সরকার ও তার পরিবার। শনিবার সকালে বাসা থেকে গৃহকর্তা ফোরকানের স্ত্রী শারমিন আক্তার, 3 কন্যা সন্তান ও শ্যালক রসুল হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলেমেয়েরা মারছে, নাতিকে মারছে, একে দুরুস্তভাবে আমি বিচার চাই, তাদের শাস্তি চাই। আর তাদের গমের ঝুলি মানে এগুলো বিউস করার পরে তাদের কুপিয়ে হত্যা করেছে। এইরকম লোক এই পৃথিবীতে যাতে বাইসে না থাকে, মানে এমন শাস্তি হবে যাই বাংলার বুকে জীবনে কোনোদিন হয় নাই। কে বা কারা এই ঘটনা ঘটাইছে, আমরা তাদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি করছি। রোববার বেলা 11টায় নিহত 5 জনের জানাজাও উপজেলার পাইককান্দি গ্রামের পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এই ঘটনায় গৃহকর্তা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে
অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জনের নামে মামলা করেছে নিহত শারমিন আক্তারের বাবা সাদাত মোল্লা। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের সাথে স্থায়ী সম্পর্ক রাখতে হলে দিল্লিকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইডিইবির ৪৫তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সীমান্তে হত্যার ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ভারতে নির্বাচন হয়েছে, তারা কাকে পছন্দ করে ভোট দিয়েছে বা দেয়নি সেটা তাদের বিষয়, কিন্তু এর জেরে বারবার মানুষ হত্যা কিসের আলামত? প্রশ্ন রাখেন রিজভী। সরকারের পরিকল্পনা অনুযায়ী মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসঙ্গে। এগুলো কিসের আলামত? এটা তো পৃথিবী, এটা তো বাংলাদেশ, এমনকি ভারতের জনগণও তো চায় না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করা হয়। এনসিপি স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান, জোটবদ্ধ নয়, এককভাবেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও ভারত ইস্যুতে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ভারতে ধর্মের কারণে মুসলমানদের নির্যাতনের অভিযোগ তুলে এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। হামের টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন বলে জানান তিনি। সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, সেটা তাদের মুখের বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আসামের যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বৃষ্টির পানি কমতে শুরু করা এবং একই সাথে রোদ ওঠায় হাওড়পাড়ে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরছে। ভেসে উঠছে কৃষকের কাঙ্ক্ষিত জমির বোরো ধান। দেনা পরিশোধ ও ক্ষতি পুষিয়ে নিতে কৃষকেরা নেমেছেন ধান কেটে ঘরে তুলতে। অনেক জায়গায় এখনও বুকসমান পানিতে ধান সংগ্রহ করতে হচ্ছে তাদের। দেখা দিয়েছে শ্রমিক সংকট, যার সাথে যোগ হয়েছে ধার দেয়া পরিশোধের চিন্তা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বোরো ধানের এমন ক্ষতি হবে কেউ ভাবতেও পারেননি। কৃষকের ভরসা ছিল বৃষ্টি বা পাহাড়ি ঢলের পানি প্রকল্পের পাম্প চালিয়ে নিষ্কাশন করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে নষ্ট হয়েছে ক্ষেতের ধান। ভেঙে গেছে মৌলভীবাজারের হাওড়পাড়ের শত শত কৃষকের স্বপ্ন। তবে এখন বৃষ্টি বন্ধ হওয়ায় কৃষকরা বুক সমান পানি থেকে বোরো ধান সংগ্রহে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু পানি কমছে, ওখানে কাটা আগে বুক পানি গেছে। খামলার সমস্যা 1000 টাকা রোজ। আমরা জায়গায় কিয়ার জায়গায় খাটিয়া 10 মন ধান হয় না। যে ধানগুলা উঠে এগুলা খাওয়ার উপযোগী নাই, অনুপযোগী হয়ে পড়ছে। যে ঋণ দিমু কইতো না, নিজে খাইমু কি তাই কারণ তো চিন্তা করে হইরাম না। যেটুকু ধান পেয়েছেন তার ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে সংশয়। কৃষি বিভাগ যে ক্ষতির কথা বলছে, বাস্তবে এর কয়েকগুণ বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় 62,400 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যার মধ্যে ক্ষতি হয়েছে 4,206 হেক্টর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি চলমান আছে। আমরা আশা করছি কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় সংখ্যক সহায়তা করতে পারবো। হাওড় অঞ্চলের কৃষকরা একমাত্র ফসল হারা নয়, বছরব্যাপী সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এনটিভি নিউজ ডেস্ক। সুপারস্টার থালাপতির শপথ গ্রহণ প্রসঙ্গ। জটিল রাজনৈতিক মারপ্যাচ আর কয়েকদিনের নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেগাস্টার বিজয় থালাপতি। রোববারের এই ঐতিহাসিক ক্ষণে অগণিত সমর্থকের সাথে সাক্ষী ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দায়িত্ব নিয়ে বিনামূল্যে বিদ্যুৎ সহ বাসিন্দাদের জন্য নানা সুবিধার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি বরখাস্তকৃত মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে বিচার শুরু হলো। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে এই মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। আগামী 8 জুন সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নানক সহ 28 আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার আছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 জন। পলাতক আছেন 24 আসামি। সেই ফায়েজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো সেই মামলাটি এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি এবং সেখানে শেখ ফজলে নূর তাপস সহ 28 জন আসামি। আগামী দিনে দেশ ও পরিবার ভালো রাখতে হলে মানবিক মূল্যবোধ, শিক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AJM জাহিদ হোসেন। দুপুরে মহাখালীর রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়াতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত গরবিনী মা 2026 সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একজন সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। তাই সমাজে মায়েদের অবদানকে যথাযথ মর্যাদা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আইন শৃঙ্খলা, শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা সহ 11 গুণী মাকে সম্মাননা তুলে দেন তিনি। ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। নৌ পরিবহন ব্যবস্থা আরও বিকশিত করতে সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, বর্তমানে প্রায় 7,500 কিলোমিটার নৌপথ সচল আছে। আরও 1200 কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার কাজ চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় তিনি উন্নত রাষ্ট্র গঠনের মানসিকতা ও অগ্রগতির ক্ষেত্রে সবাইকে দায়িত্ববান হবার আহ্বান জানান। সরকার নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করছে বলেও জানান মন্ত্রী। মার্কেটাইল ব্যাংক অর্থনীতির খবর। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে এলপি গ্যাসের দাম বাড়ায় সংকটে পড়েছে দেশের রেস্তোরাঁ শিল্প। খাতটিকে টিকিয়ে রাখতে এবং ভোক্তা পর্যায়ে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের কাছে 11 দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, উচ্চ কর এবং প্রশাসনিক হয়রানির কারণে দেশের গুরুত্বপূর্ণ এই সেবা খাত ধ্বংসের মুখে পড়েছে। পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে ভ্যাট ট্যাক্স কমানো, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং গরুর মাংস আমদানির অনুমতি সহ শিল্পনীতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, নতুন সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও তীব্র হবে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে খাবারের দাম। নারী ক্রিকেট চমক রেখে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। আগামী 12 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে 12 দলের এই বিশ্বকাপ।
গ্রুপ এতে খেলা বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। আগামী 12 জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে 3টি ম্যাচে পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ দেখছে লাল সবুজরা। একই ভেন্যুতে 14 জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-20 বিশ্বকাপ খেলতে নামবে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ফ্যাসিবাদী শক্তির স্বার্থে কাজ না করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, পুলিশ সপ্তাহের উদ্বোধন। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে সংক্রমণ বাড়ছে অন্য ভাইরাসে, ঢাকার বাইরে রোগী বেশি। গাজীপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত 5 জনকে হত্যা অভিযুক্ত ফোরকান এখনো অধরা। শপথ নিয়েই থালাপতির চমক, গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ, বললেন রাজ পরিবার নয় সাধারণ পরিবারের তিনি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।